দেখেন, কোয়ালিটিস অফ এ গুড মার্চেন্ডাইজার এই কথার আলোচনাতেই এই কথার আলোচনাতেই প্রথমেই বলতেছে এক নম্বরে যে হি মাস্ট বি ভ্যারি হি মাস্ট বি ভ্যারি স্মার্ট, তাই না? বলতেছে একজন মার্চেন্ডাইজার খুব বেশি স্মার্ট হবে। স্মার্ট বলতে কি স্যার? চেহারা সুন্দর শুধু? স্মার্ট বলতে কি, যে আমার একটা অ্যাপল ওয়াচ আছে, আমার হচ্ছে অ্যাপল ওয়াচ আছে, বা রোলেক্স ঘড়ি আছে, বা আমার দামি মেকআপ আছে, দামি শার্ট আছে, দামি জুতা আছে, এটা কি স্মার্টনেস? দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্মার্টনেস, বাট দিস ইজ নট টোটাল স্মার্টনেস। একজন মার্চেন্ডাইজার সে স্মার্ট হবে, শারীরিক সৌন্দর্য এটা এক ধরনের স্মার্ট, কিন্তু এটার বাহিরেও স্মার্টনেসের আরও সংজ্ঞা আছে। আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন স্যার, আগে আমরা আমাদের দেশে সাদা কালো টেলিভিশন চালাতাম। সাদা কালো টেলিভিশন কি আর মার্কেটে আছে? নাই। সাদা কালো টেলিভিশন মার্কেটে কেন নাই? কারণ যুগের সাথে তাল মিলাইয়া সে স্মার্ট হতে পারেনি। যেহেতু সাদা কালো টেলিভিশন স্মার্ট হতে পারেনি, সে আগের জামানায় পড়ে আছে, এজন্য সে মার্কেট আউট। নোকিয়া মোবাইল দেখেন স্যার, বাংলাদেশের প্রায় 90% মানুষ নোকিয়া মোবাইল ব্যবহার করত, কিন্তু নোকিয়া মোবাইল এখন একটা রুগ্ন কোম্পানি হয়ে গেছে। কেন? কারণ সে সময়ের সাথে সাথে স্মার্ট হতে পারেনি। নোকিয়া মোবাইলের পরিবর্তে নোকিয়া যে জাভা মোবাইলগুলো দিত, তার হচ্ছে যে মোবাইল, সে যে অপারেটিং সিস্টেম চালাতো এটা জাভা ছিল। এখন জাভার আধুনিক চলে আসছে অ্যান্ড্রয়েড ভার্সন, তাই না? তো স্মার্ট ভার্সন চলে আসছে, নোকিয়া মার্কেট আউট। ঠিক সেরকম স্মার্টনেস শুধুমাত্র চেহারাই হয় না, স্মার্টনেস শুধুমাত্র কাপড়ে হয় না, স্মার্টনেস শুধুমাত্র মেকআপে হয় না। স্মার্টনেস লাইস অন ইউর ওন পার্সোনালিটিস। স্মার্টনেস আপনার নিজের ভিতরে বসবাস করে। আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট না করেন, তাহলে আপনি কিন্তু স্মার্ট না। কেমন? আপনি কিভাবে স্মার্ট হবেন? যেমন আপনি এখন ছাত্র, আপনি আপনার রেজাল্টগুলো দুর্দান্ত কিনা, এটাই আপনার স্মার্টনেস। আপনার স্কোর বোর্ডটা দুর্দান্ত কিনা, এটা আপনার স্মার্টনেস। আপনি সুন্দর ইংলিশ পারেন কিনা, এটা আপনার স্মার্টনেস। আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো ঠিকমতো পারেন কিনা, এটা আপনার স্মার্টনেস। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে স্যার, আমরা জানি স্মার্ট মানে সুন্দর হওয়া, সুন্দর কাপড় চোপড় পরা, আমরা এটাই স্মার্টনেস জানি। হ্যাঁ, আমি আপনার এই কথারও বিরোধিতা করব না যে সুন্দর কাপড় চোপড়, সৌন্দর্য এটাও স্মার্টনেস, এই কথার আমি বিরোধিতা করব না। যেমন আমরা গল্প জানি, এক বুজুর্গ ছিলেন, তো কোথাও যাচ্ছিলেন, তো দেখেন সেই বুজুর্গ মাঝখানে একটু রাত হয়ে গেছে, তো ভাবতেছে রাতে কোথায় একটু খাওয়া দাওয়া করব। তো পাশে একটা জমিদার বা রাজার বাড়ি ছিল, সেখানে গেছে। তো যাওয়ার পরে হচ্ছে রাজা বলছেন, বুজুর্গর নাম খুব সম্ভবত জালালউদ্দিন রুমে ছিল, খুব সম্ভবত আর কি। তো রাজার বাড়িতে গেছে, তো লোক তাকে আশ্রয় দিছে, রাতে একটু খাবার দিছে, তিনি ঘুমাইছেন, ঘুমায় চলে গেছেন। অনেক দিন পরের কথা, ওই রাস্তা দিয়ে ওই বুজুর্গ আবার যাচ্ছিলেন। এবার তিনি খুব চমৎকার
কাপড় চোপড় পরে আছেন। আগেরবার তো ছেঁড়া কাপড় চোপড় ছিল, ভাঙা কাপড় চোপড়। এবার তিনি খুব চমৎকার কাপড় চোপড় পরছেন, গেট আপটা ভালো নিছেন। তো আবার তিনি ওই রাজার বাড়ির সামনে গেছেন। তো তাকে আশ্রয় দেওয়া হয়েছে রাজার বাড়িতে। তো এবার তার কাপড় চোপড় দেখে তার জন্য খুব ভালো একটা খাবার রুম দেওয়া হয়েছে, তাকে খুব ভালো খাবার দেওয়া হয়েছে, তিনি খাচ্ছেন। তো যখন খাবার দিছে, তো তিনি খাবারগুলো মানে পকেটের মধ্যে ঢুকাচ্ছেন, পাঞ্জাবির পকেটে। বাড়ির লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, হুজুর তিনি পকেটের মধ্যে খাবার কেন ঢুকান? তো একজন জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কেন পকেটের মধ্যে খাবার ঢুকাচ্ছেন, কেন খাচ্ছেন না? বলছে, দেখো তোমরা তো আমাকে মূল্যায়ন করো নাই, মূল্যায়ন করছো আমার কাপড়কে। এর আগেও তো আমি একই মানুষ ছিলাম, আমি যে একজন বিখ্যাত কবি, খুব সম্ভবত জালালউদ্দিন রুমি ছিলেন উনি, আমার যদি ভুল না হয়। তো উনি বলতেছেন, আমি যে এত বড় কবি, পৃথিবীর মানুষ আমাকে চিনে, আমি একটু ভালো কাপড় পরে আসি নাই স্যার, বলে। এটা তো সাদিস। ও হ্যাঁ স্যার, কে বললেন? হ্যাঁ, বুজলুর রহমান। হ্যাঁ, বুজলুর বজলুর রহমান। হ্যাঁ বুজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। শেখ সাদী ছিলেন, হ্যাঁ আপনি ঠিক বলছেন। তো দেখেন, শেখ সাদী হচ্ছে তিনি বলতেছেন যে দেখো, তোমরা তো আমাকে আমার কবিতাকে বা আমার পণ্ডিত্যকে তোমরা তো গুরুত্ব দাওনি, তোমরা গুরুত্ব দিছো আমার কাপড়কে। তো এই জন্য আমার কাপড়কে আমি খাওয়াচ্ছি, আমি খাচ্ছি না। তাই না স্যার? তো উদাহরণটা এই জন্য দিলাম যে ধরেন আমাদের কাপড় চোপড়ের সৌন্দর্য, এটাও এক ধরনের স্মার্টনেস, কিন্তু এগুলোর থেকেও বড় স্মার্টনেস হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করা। কেমন? দেখেন, বর্তমান একসময় পৃথিবীতে প্রথম শিল্প বিপ্লব ছিল, দ্বিতীয় শিল্প বিপ্লব ছিল, তৃতীয় শিল্প বিপ্লব চলে যাচ্ছে, এখন বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0, মানে চতুর্থ রিভলিউশন। বলতেছে এই বিপ্লবে পৃথিবী কত দূর আগায় যাবে, কেমন, কত দূর আগায় যাবে। যেমন ধরেন স্যার, গুগল বলতেছে যে এখন আমরা এমন একটা গাড়ি বানাবো, আমরা যে মোটর গাড়িগুলো চালাই যেগুলোতে ড্রাইভার লাগে, তো গুগল বলতেছে যে আমরা এখন এমন গাড়ি বানাবো যে গাড়িতে কোনো ড্রাইভারই লাগবে না। তাহলে চিন্তা করেন স্যার, গাড়িতে যদি ড্রাইভার না লাগে, তাহলে আমাদের প্রযুক্তির স্মার্টনেস কোথায় চলে গেছে? কেমন? আপনারা খুব চমৎকার একটা বই আছে আমাদের এই বিষয়গুলো নিয়ে, বইটার নাম হচ্ছে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। কেমন? বইটা লিখছে হচ্ছে ক্লাউস শোয়াব। তিনি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আছে, তিনি সেটার নির্বাহী সভাপতি এবং এটার প্রতিষ্ঠাতা। তো তিনি এখানে তার বইয়ে এই তথ্যটা তুলে ধরছেন আর কি, যে কিছু গাড়ি আসতেছে যেই গাড়িতে ড্রাইভারই লাগবে না। কেমন? এই দেখেন, আমি কয়েকদিন আগে গ্রামে গেলাম, তো গ্রামে থেকে ফিরতেছি কোনো একটা কারণে, আমি একটু গাড়িতে উঠবো, গাড়ি খুঁজতেছি, রিক্সা টিক্সা। আমি সেখানে প্রায় 30 মিনিট দাঁড়ায় থাকলাম, কোনো গাড়ি পেলাম না। পরে আমি হেঁটে হেঁটে সেখান থেকে আমি হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। অথচ স্যার আপনি দেখেন, আপনি আমাদের ঢাকায় আসেন বা উন্নত বিশ্বগুলোতে যান, গাড়ি থাকে হাতের তালুতে। কথা ঠিক কিনা স্যার? গাড়ি থাকে হাতের তালুতে। কিভাবে গাড়ি হাতের তালুতে থাকে? আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি সেটা দিয়ে উবার ডাকতে পারতেছেন, আপনি সেখান থেকে সহজে গাড়ির টিকিট কাটতে পারতেছেন, আপনি সেখান থেকে কেনাকাটা করতে পারতেছেন। এবং ক্লাউস শোয়াব বলতেছেন যে আমরা যে চাকরিগুলো করতেছি, যেমন আমি মার্চেন্ডাইজিংয়ের চাকরি করার জন্য আমার অফিসে যেতে হয়, আপনার পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটিতে আসতে হয়। তো ক্লাউস শোয়াব তার
দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বইয়ে বলতেছেন যে এমন হয়তো সময় আসতে পারে যখন মানুষকে চাকরির জন্য অফিসেই যেতে হবে না, তখন সে হবে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার জব হোল্ডার। যেমন ধরেন আমাদের এখন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন রকমের কাজ করেন, তারা কোনো অফিসে যান না, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা কাজ করায়, সেগুলো কম্পিউটারে দেয় ওয়েবসাইটে, তারা ঘরে বসে বসেই করেন। ক্লাউস শোয়াব বলতেছেন যে পৃথিবীর সব চাকরি একসময় এরকম হয়ে যেতে পারে। তার মানে কি স্যার, আধুনিক প্রযুক্তি অথবা বিশ্ব তার স্মার্টনেস কোথায় চলে গেছে, তাই না? বিশ্ব চলে গেছে একটা অন্য জায়গায়। আমি আপনাদের স্মার্টনেসের আরেকটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আমাদের একজন বিখ্যাত লেখক আছেন, যদিও তাকে আমরা ইসলামিক পণ্ডিত হিসেবে জানি, কিন্তু এর আগের জীবনে তিনি একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন। হচ্ছে তার নাম হচ্ছে জুলফিকার আহমদ সাহেব। তিনি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পুরস্কার প্রাপ্ত। এখন আবার উনি মৌলানা সাহেব হয়ে গেছেন। হচ্ছে উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, দারুল উলুম জং নামে, এটা পাকিস্তানে আছে। তো তার লেখা একটা বই আছে, বইটার নাম হচ্ছে খুতবাতে জুলফিকার, মানে জুলফিকারের কথা। তিনি সেখানে বলতেছেন যে দেখো, তোমরা তো পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে, খাদ্য উৎপাদন কোথায় হবে? বিজ্ঞানীরা তো এটা নিয়ে এখন হচ্ছে একটু দ্বিধান্বিত, খাদ্য উৎপাদন কোথায় হবে যেভাবে মানুষ বাড়তেছে। তিনি বলতেছে দেখো, বিজ্ঞানীরা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শাকসবজির মতো জিনিসগুলো তারা আর মাটিতে চাষ করতে চাচ্ছে না। শাকসবজিগুলো কোথায় চাষ হবে? শাকসবজিগুলো চাষ হবে মহাশূন্যে। মহাশূন্য কি? আমাদের মাথার ওপর যে বিরাট ফাঁকা জায়গা, সেগুলো তো ব্যবহার হচ্ছে না। তো বলতেছেন তিনি, মহাশূন্যে যেন শাকসবজি চাষ হয়, বিজ্ঞানীরা এখন এই কাজ করতেছেন। তো স্যার, আমার এতগুলো উদাহরণ টানার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী স্মার্ট হয়ে যাচ্ছে। আপনি কি স্যার স্মার্ট হচ্ছেন? যদি আপনি স্মার্ট না হন আপনার কাজে, কর্মে, কথাবার্তায়, তাহলে কিন্তু আপনি মার্চেন্ডাইজিংয়ের জব থেকে যোজন বিয়োজন দূরে পড়ে আছেন। শুধু যোজনে দূরে পড়ে আছেন না, বিয়োজনেও আপনি দূরে পড়ে আছেন, যদি আপনি আপনার কাজে কর্মে স্মার্ট না হন। কেমন? তো যাই হোক, এখন স্যার আপনার কোন কোন কাজে স্মার্ট হতে হবে এগুলো অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ। এত আলোচনা করতে গেলে আরও 6 মাস লাগবে। তারপরেও যদি ব্যক্তিগতভাবে কেউ আগ্রহী হন, যেহেতু ক্লাসে এত বিরাট আলোচনা করা যায় না, আপনারা আমার কাছ থেকে পার্সোনালি শিখে নিতে পারেন আর কি। কেমন? তো দেখেন, তার মানে কি, যে মার্চেন্ডাইজার হতে চায় তাকে কি হতে হবে? তাকে স্মার্ট হতে হবে। শুধু কি চেহারায়, কাপড়ে, মেকআপে, শার্টে? না, হি উইল বি স্মার্ট অন হিজ ওন ওয়ে। সে তার নিজস্ব গতিসত্তা ধরে স্মার্ট হবে। কেমন? তারপরে কি বলতেছে, মার্চেন্ডাইজার হতে হলে তাকে ইন্টেলিজেন্ট হতে হবে। এটা তো হতেই হবে স্যার, কারণ মার্চেন্ডাইজার চালায়, দেখা যাচ্ছে পুরো একটা ফ্যাক্টরি চালায়, ফ্যাক্টরির পুরো দায়িত্ব মোটামুটি মার্চেন্ডাইজারের কাঁধে থাকে। কারণ গত ক্লাসগুলোতে বলছি, মার্চেন্ডাইজারদের বায়ারদের সাথে সম্পর্ক থাকে, বায়াররা মার্চেন্ডাইজারদের ইনস্ট্রাকশন দেয়, আর এই ইনস্ট্রাকশনে পুরো ফ্যাক্টরি চলে। তার মানে হচ্ছে মার্চেন্ডাইজারদের ওপরেই মূলত ফ্যাক্টরির প্রধান দায়িত্বটা ন্যস্ত থাকে। তো এই জন্য এই লোকটা যদি ইন্টেলিজেন্ট না হয় তাহলে তো কাজ করা সম্ভব নয়। কেমন? তো এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে স্যার, মার্চেন্ডাইজারদের বুদ্ধিমান হতে হবে, কিন্তু কিভাবে বুদ্ধিমান হবে? মার্চেন্ডাইজাররা বুদ্ধি কোথায় খাটায়? আমি আপনাদের সহজে বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। একবার হলো কি স্যার, কিছু আমার যখন আমি ছোট নতুন চাকরিতে জয়েন করলাম, তো দেখলাম যে আমার কিছু হচ্ছে সিনিয়র ভাই আছেন যাদেরকে আমি একটু ফলো করতাম। তো আমরা তখন সুতা কিনতাম, আমরা নিট গার্মেন্ট বানাই যেহেতু, আমরা সুতা কিনতাম ধরেন তখন প্রায় 52 সেন্ট করে, যেটা হচ্ছে আমাদের 50/2 সুতা নিট গার্মেন্ট সেলাতে লাগে। তো একটা কোম্পানি আসলো,
আমাদের আরেক বড় ভাইয়ের রেফারেন্সে। তো সেই বড় ভাইও বলছে এই কোম্পানিও ভালো। তো সে বলতেছে যে আপনারা 52 সেন্ট করে সুতা কিনেন কেন, আমাদের কাছ থেকে সুতা নেন, আমরা 46 সেন্টে দিব। এক কোণ সুতায় 4000 মিটার থাকে। তো আমরা কিনি 52 সেন্ট করে, আর সে দিতে চাচ্ছে কত করে? সে দিতে চাচ্ছে 46 সেন্ট করে। এটা কিন্তু স্যার বিরাট একটা গ্যাপ। কোথায় 52 সেন্ট, কোথায় 46 সেন্ট। মাসে যদি আপনার 80, 90 বা 1 কোটি কোণ সুতাও লাগে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রাইস ডিফারেন্স হয়ে যায়, অনেক প্রাইস ডিফারেন্স হয়ে যায়। তো দেখেন, ধরেন আমি যদি একটু আপনাদের কাছে এই প্রস্তাবটা রাখি স্যার, হ্যাঁ, যে ধরেন আপনাকে অফার করলো যে আপনি হচ্ছে 52 সেন্ট করে সুতা কিনেন, আপনাকে সুতা দেওয়া হবে 46 সেন্টে। আপনি কি করবেন স্যার সেই মুহূর্তে? আমি যদি আপনাদের কাছে একটু প্রশ্ন। স্যার হ্যাঁ, সুমাইয়া আখি, আবার একটু বলবেন প্লিজ, আমরা আপনাকে শুনতে পাইনি। স্যার যেহেতু কম দামে পাইতেছি, আমি একসাথে অনেকগুলো সুতা কিনে রাখবো। বা একসাথে অনেকগুলো কিনে রাখবেন, তাই না? আচ্ছা, হ্যাঁ, আশিক মোল্লা বলতে চাইলেন। অনেকগুলো কিনবো স্যার। স্যার এখন তো আমার কোয়ালিটি অবশ্যই এনশিওর করার বিষয় কোয়ালিটিটা আছে। দেখতে হবে স্যার, যে দুইটার সাথে কম্পেয়ার করে কোনটার কোয়ালিটি তুলনামূলক ভাবে ভালো সেটা তো স্যার জানতে হবে। কোয়ালিটিও ঠিক আছে, ধরেন কোয়ালিটি সেম, সেক্ষেত্রে কি করবেন? কোয়ালিটি যদি সেম হয় আর স্যার যদি আমার চাহিদা অনুযায়ী সেটা ঠিক থাকে, তাহলে স্যার সময়ের কথাটাই ঠিক আছে, যে আচ্ছা, আমরা একটু আস বেশি পরিমাণে ইন হাউস করে রাখবো। ওকে, আশিক সুমাইয়ের পক্ষে গেল। শরীফ ব্যাপারী, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আমি এটাই বলতে চাইছিলাম, আশিক যেটা বললো। ওকে, তো হচ্ছে আশিক, শরীফ ব্যাপারী, সুমাইয়া আখি, আপনারা যে কথা বলছেন, এই কথাটা এক সময় গিয়ে ঠিক, কেমন, হয়তো অন্য অন্য ব্যক্তিদের ক্ষেত্রে ঠিক, আপনাদের মতামতের জন্য ধন্যবাদ, অন্য অন্য ক্ষেত্রে গিয়ে ঠিক, কিন্তু আপনারা যে মতামত এখন দিলেন মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাদের মতামতটা একটা বড় ধরনের ভুল। কেমন, এখন কেন ভুল আপনাদের মতামতটা, এটা একটু আমি ব্যাখ্যা করব। যে একজন মার্চেন্ডাইজার যতই কম দামে দিতে চাক, যতই কোয়ালিটি ভালো দেখ, একজন মার্চেন্ডাইজার শুধু কোয়ালিটি দেখেই কম দামে পাইলেই হুট করেই অনেক জিনিস কিনবেন না, কখনোই কিনবে না। বায়াররা যখন আমাদেরকে অর্ডার দেয়, নতুন বায়ার, তারা কিন্তু হুট করে আমাদের একসাথে অনেক অর্ডার দেয় না, অল্প অল্প করে অর্ডার দেয়, দিয়ে দেখে যে সে তো মুখে বলল, আসলেই সে পারে কিনা। কেমন, ক্লিয়ারলি বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের ওই বড় ভাই তারপরে কি করলো। ওই বড় ভাই যখন দেখলো যে 52 সেন্টের সুতা 46 সেন্টে পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু একসাথে অনেক অর্ডার দিলেন না, কোয়ালিটিও ঠিক আছে, দেখতেও সুন্দর, সব ঠিক আছে, তিনি ছোট করে অর্ডার দিলেন। তো অর্ডার চলতেছে চলতেছে, তো ভালো, এরকম করে প্রায় মাসখানেক ওনার অর্ডার করা হলো, মাসখানেক মানে কম করে অর্ডার দেওয়া হচ্ছে, বোঝা হচ্ছে সে আসলে ভালো কিনা, তার সাপোর্টও ভালো, গুডস ডেলিভারিও তার সুন্দর। কিন্তু মাসখানেক পরে দেখা গেল কি, যে ধরেন আমাদের সুতা আমরা বুকিং লাগে 4000 কোণ, বুকিং দেওয়া হয় 4000 কোণ, কিন্তু এই সুতা দিয়ে আমাদের সেলাই শেষ হচ্ছে না, আরও বেশি সুতা লাগে। কেন বেশি সুতা লাগে, সবাই একটু কনফিউজড হয়ে গেল, কি ব্যাপার, আগে যেটা সেলাই করতে 4000 কোণ সুতা লাগতো, এখন সেলাই করতে সেটা 4200 কোণ কেন লাগতেছে, বা 4300 কোণ কেন লাগতেছে। পরে আমরা খুঁজে দেখলাম তিনি সুতার কোণে, প্রত্যেকটা সুতার কোণে 200 মিটার 300 মিটার করে কম দিছেন। ধরতে পারছেন স্যার,
যে মার্চেন্ডাইজারকে কেন ইন্টেলিজেন্ট হতে হয়, মার্চেন্ডাইজার কেন হুট করে বড় অর্ডারে যান না, অথবা মার্চেন্ডাইজার হুট করে কেন একটা কাজ করেন না। এই জন্য স্যার এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরও শত শত উদাহরণ আছে যে একজন মার্চেন্ডাইজারকে কেন ইন্টেলিজেন্ট হতে হবে। কেমন? তো দেখেন এই মার্চেন্ডাইজার কি স্টেপ নিল, সে একসাথে অনেক অর্ডার দিল না, এবং সে পরে যখন সমস্যা খুঁজে পেল যে এই লোক সুতা কম দিচ্ছে, সে তাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিল, এই লোকের সাথে আমরা আর কাজই করব না। তাই না স্যার? তাহলে সুমাইয়া আখি, আপনি বলেন যে একসাথে আমাদের এতগুলো কেনা ঠিক হবে কিনা, তাই না? একজন মার্চেন্ডাইজার হিসেবে আমাদের একসাথে কিন্তু নতুন কোনো কোম্পানি থেকে একসাথে কোনো কিছু এত কেনা ঠিক হবে না, প্রথমে তাকে আমার যাচাই করতে হবে। তাছাড়া মানুষ আমাকে বোকা বলবে, হ্যাঁ, যে সে ধরেন আপনি একসাথে 5 লাখ কোন কিনে রাখছেন, পরে দেখলেন কি টাকা পয়সাও দিয়ে দিছেন, পরে দেখলেন কি আপনার সুতাই নাই, আপনার সুতাই কম, আপনার তো চাকরি থাকবে না, তাই না? তো যাই হোক, আপনারা মতামত দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তারপরে আসেন, তারপরে বলতেছে একজন মার্চেন্ডাইজার হবে কারেজিয়াস, মানে হচ্ছে মার্চেন্ডাইজার সাহসী হবে। মার্চেন্ডাইজারদেরকে তো সাহসী হতেই হবে, কারণ সবাই যা পারে সব দায়িত্ব চাপায় দেয় মার্চেন্ডাইজারদের ঘাড়ে, তার তো সাহসী না হয়ে উপায় নেই। কেমন? এরপরে আসেন ইংরেজি নিয়ে যে কথাটা আমি বলতে চাইলাম ক্লাসের শুরুতে, পড়েন তো একটু 2 নম্বর পয়েন্টটা। আচ্ছা, পড়তেছি। Should have proficiency in both written and spoken English. ওকে, কি বলতেছে 2 নম্বর পয়েন্টে? 2 নম্বর পয়েন্টে বলতেছে যারা মার্চেন্ডাইজিং করতে চায় তাদেরকে ইংলিশে প্রফিসিয়েন্সি নিতে হবে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কোনগুলো হয়? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভাষাগুলো, যে ভাষা পৃথিবীতে বেশি ব্যবহৃত হয়। তো জাতিসংঘের দাপ্তরিক ভাষার মধ্যে একটা ভাষা হচ্ছে ইংলিশ। কেমন? এবং আমি যদি স্যার মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে আসি, আমি আমার যতটুকু ভাগ্য হয়েছে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে ঘোরার, কোনো ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে, স্যার বিশ্বাস করেন এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, কোনো মার্চেন্ডাইজিং অফিসে মার্চেন্ডাইজারের টেবিলে আমি একটা বাংলা পৃষ্ঠা দেখতে পাইনি, একটাও বাংলা পৃষ্ঠা আমি দেখতে পাইনি। কেমন? কোনো মার্চেন্ডাইজারের অফিসেই না। তার মানে মার্চেন্ডাইজারের ফুল কাজ ইংলিশে। আবার বলি, মার্চেন্ডাইজিংয়ের পরিপূর্ণ কাজ ইংলিশে, সেটা রিটেন ইংলিশ হোক অথবা স্পোকেন ইংলিশ হোক। কেমন? যদি স্যার আপনার ইংলিশ ভালো হয়, আপনি এটা জেনে রাখেন মার্চেন্ডাইজিংয়ের কাজ আপনার জন্য 50% সহজ হয়ে গেল। কারণ বিদেশ থেকে যে শিটগুলো আছে সব ইংলিশে, আপনি বায়ারদের সাথে কাজ করেন সব ইংলিশে, বায়ার যে আমাদেরকে টেক ফাইল বলেন, পিও শিট বলেন, কমেন্টস বলেন, যা দেয় সব ইংলিশে। তো এই জন্য যে যত ইংলিশে ভালো, তার জন্য মার্চেন্ডাইজিং করা তত সহজ। আবার বিপরীত আছে, যে যত ইংলিশ থেকে দূরে, সে তত মার্চেন্ডাইজিংয়ের উন্নতি করার ক্ষেত্রে তার সফলতাকে ধরা ঠিক ততটাই দূরে। যার ইংলিশ, যত মার্চেন্ডাইজার হতে চান, ইংলিশকে খুব ভালোভাবে ধরেন। যদি ভাষা না বুঝেন স্যার ইংলিশ, তাহলে কিন্তু মার্চেন্ডাইজিং আপনার জন্য করা অনেক টাফ হয়ে যাবে। দেখেন হচ্ছে, আমার পার্সোনালি আমার সৌভাগ্য হয়েছে জাপানিদের সাথে কাজ করা, আমার পার্সোনালি সৌভাগ্য হয়েছে ধরেন কোরিয়ানদের সাথে কাজ করা। কেমন? ভাষা যদি আপনি স্যার জানেন না, দেখবেন যে আপনার কঠিন কাজ অনেক সহজ হয়ে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, এক সময় আমি একজন কোরিয়ানের সাথে কাজ করতাম, নাম হচ্ছে গিল জো লি। তো তার একটা বন্ধু ছিল, তার সাথে আমরা কাজ করতাম, তার নাম হচ্ছে মিস্টার চই। তো আমাদের এখানে কাজ করায়, আমি তখন নতুন মার্চেন্ডাইজার আর কি। তো যখন মিস্টার লি আমাদের অফিসে আসতো, তখন সে এসে আমাদের কোরিয়ান শিখাইতো। হ্যাঁ, তো সবাইকে সে শিখাইতো।
সারাহামনিতা, সারাহামনিতা। তো আহ, সারাহামনিতা এটা একটা অশ্লীল টাইপের বাক্য আর কি, আপনারা মার্জনা করবেন। সারাহামনিতার বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, আই লাভ ইউ। তো এটা সে সবাইকে শিখাইয়া বেড়াতো যে সারাহামনিতা, সারাহামনিতা মানে তোমরা হচ্ছে ইয়ে শিখো, কোরিয়ান শিখো, দক্ষিণ কোরিয়ার কথা বলতেছি, হ্যাঁ। তো দেখেন, তো আমিও একটু একটু শিখছি সারাহামনিতা হচ্ছে মিস্টার লির কাছ থেকে। তো একদিন হয়েছে কি, মিস্টার চই সেও হচ্ছে আপনার কোরিয়ান, আমাদের অফিসে আসছে, এসে খুব রেগে গেছে, হ্যাঁ, কাজ কাম ঠিক মতো হচ্ছে না, তো উনি প্রচুর রেগে গেছেন। তো রেগে গিয়ে তিনি হচ্ছে অনেক ধরেন কথাবার্তা বলতেছে। তো আমি পেছন থেকে, আমি ওনার পিছনে, তো তো আমি পেছন থেকে বলতেছি কি যে সারাহামনিতা, সারাহামনিতা। তো সে হেসে দিছে, হেসে দিয়ে বলতেছে কে বলে সারাহামনিতা, কে বলে সারাহামনিতা, হ্যাঁ। তো কারণ হচ্ছে মানুষের কিন্তু মাতৃভাষার প্রতি একটা অনেক ভালোবাসা থাকে, কেমন, যেমন ধরেন স্যার আমাদের গ্রামের বাড়ি এক একজন এক এক জায়গায়, কেমন ধরেন আমার গ্রামের বাড়ি বগুড়া। তো বগুড়ার মানুষের সাথে দেখা হলে যখন আমি আমার মায়ের ভাষাটা বলতে পারি, আমার এলাকার ভাষা বলতে পারি, তাকে বলতেছি ও ভাই আপনি কেঙ্কা আছেন, আপনি কোনটি যাচ্ছেন, আমার কথা না শুনবেন। তো আপনার সাথে এনা কথা কর পারলে আমার খুব ভালো লাগলো হয়নি ভাই। তো যখন ধরেন এভাবে একটু মন খুলে কথা বলা যাচ্ছে, তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? ধরেন আপনি সিলেটে গেছেন, সিলেটের লোক আপনাকে বলতেছে খিতা বাইসা বালানিতা বলতেছে। তো সেখানে গিয়ে যদি আপনি আপনার একটা এলাকার লোককে পেয়ে যান, দেখবেন অনেক কিন্তু ভালো লাগে, তাই না? তো মিস্টার চই একটু রাগ করছেন, তো আমি কোরিয়ান ভাষায় একটু কথা বলছি, তো তো দেখবেন হচ্ছে সে অনেক খুশি হয়ে গেছে। তো সে তার রাগটাই পড়ে গেছে আর কি, কেমন। তো এই জন্য স্যার এগুলো কিন্তু মার্চেন্ডাইজারদের একটা টেকনিক্সও, কেমন, ভাষাটা শিক্ষা করা আর কি, এটা একটা টেকনিক্সও। আপনি দেখবেন স্যার জাপানিরা বেশিরভাগ কাজ কোন দেশে করে জানেন? জাপানিরা বেশিরভাগ কাজ করে হলো স্যার আপনার ভিয়েতনামে। কারণ হচ্ছে ভিয়েতনামের যে কালচার, খাবারের কালচার, তাদের হচ্ছে সামাজিক কালচার এবং চেহারাগত মিল, এটা দেখবেন ভিয়েতনাম এবং জাপান কাছাকাছি। এজন্য দেখবেন বাংলাদেশ সরকার আমাদের কিন্তু পুরস্কার দেয়, আমরা যদি জাপানে কাজ করি নতুন মার্কেটে, যা বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের 3% টাকা এক্সট্রা আমাদের দেয়, মানে ইনসেন্টিভ হিসেবে। তারপরেও জাপানিরা কিন্তু বেশি কাজ করে ধরেন ইয়েতে হচ্ছে ভিয়েতনামে, কারণ ওদের সাথে একটা মিল আছে, জাপানি এবং ভিয়েতনাম ওদের কালচারে একটা মিল আছে, কেমন। আবার ধরেন জাপানিরা আমাদের দেশে কেন বেশি কাজ করতে চায় না, কারণ জাপানিরা ইংলিশ ভাষা বোঝে না, এবং জাপানিরা চায় যে পুরো পৃথিবীর মানুষ ইংলিশ কেন শিখবে, আমেরিকানদের ভাষা কেন শিখবে, পুরো পৃথিবীর মানুষ শিখবে জাপানিজ ভাষা। এই জন্য স্যার জাপানিরা কিন্তু ইংলিশ জানে না। এরকমভাবে অন্য দেশের অবস্থাও তাই, চায়না তারাও কিন্তু ইংলিশ জানে না, কেমন। আচ্ছা, তারপরে ধরেন জার্মানি, তারাও কিন্তু ইংলিশকে পাত্তা দেয় না, কেমন। তো এই জন্য দেখবেন জাপানিদের সাথে কাজ করা কিন্তু আমাদের একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে কি হয় স্যার, জাপানিরা তাদের সাথে একটা ইয়ে নিয়ে আসে, ট্রান্সলেটর নিয়ে আসে, ওই ট্রান্সলেটরের মাধ্যমে জাপানিদের সাথে আমরা কথা বলি, কেমন। তো দেখেন স্যার, এই যে একজনের মাধ্যমে কথা বলা আর সরাসরি কথা বলা, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওদেরও ভালো লাগে না জাপানিদের, আমাদেরও ভালো লাগে না। এই জন্য এই কথা না বলার কারণে ওদের সাথে কিন্তু আমাদের কাজও খুব বেশি হয় না। জাপানের সাথে আমাদের বেশি কাজ হয় হচ্ছে, জাপানিদের বেশি কাজ হয় হচ্ছে ভিয়েতনামের সাথে, কেমন স্যার। এই জন্য আমি বলবো যে হয়তো আমরা জাপানি পারতেছি না বা অন্য ভাষা পারতেছি না, মানে শিখে রাখতে পারলে ভালো, কিন্তু ইংলিশটা শিক্ষা করা আপনাদের ওপর কিন্তু ফরজে আইন স্যার, ফরজে কেফায়া নয় কিন্তু। ফরজে কেফায়া মানে 10 জন আছে, একজন শিখলেই হলো। ইংলিশ শেখা কিন্তু ফরজে আইন, শিখতেই হবে মার্চেন্ডাইজারদের জন্য, কেমন। তারপরে দেখেন, এবার পড়েন, এবার শ্রাবণী মেহজাবিন পড়েন 3 নাম্বারটা কি লেখা হয়েছে। should have the basic of computer application. আচ্ছা, 3 নম্বরে বলা হচ্ছে যে শুড
হ্যাভ দ্য বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার আপনাকে শিখতে হবে, তাই না? এখন আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে ধারণা কি জানেন, আমি ওয়ার্ড পারি, এক্সেল পারি, আমার কম্পিউটার শেখা শেষ। সে কম্পিউটার যে স্মার্ট ওয়েতে শেখা যায়, সে কিন্তু এই চেষ্টাটা করে না যে কম্পিউটার, একজন একই লেখা কম্পিউটার লিখতে 10 মিনিট লাগে, আরেকজন একই লেখা কম্পিউটারে লিখতে 2 মিনিট লাগে। কেমন? একজন লেখে কিবোর্ড দেখে দেখে, আরেকজন লেখে কিবোর্ড না দেখে। কেমন? তো এই জন্য আপনি যদি এই টাইপের কম্পিউটার ইউজার হন যে আপনার লিখতে 10 মিনিট লাগে, তাহলে আপনি পিছায়া আছেন। কেমন? আপনার কম্পিউটারের স্মার্টনেস আপনার বাড়াতে হবে। শুধু কম্পিউটারের ওয়ার্ড এক্সেল না স্যার, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আপনার ওয়ান নোট, আপনার পাওয়ার পয়েন্ট, এই সবগুলো আপনার একেবারে মানে ভাজা ভাজা করা উচিত। ওয়ার্ড এক্সেল হয়তো আপনার কাজ চালানো যাবে, কিন্তু অন্য সফটওয়্যারগুলো যদি আপনি শিখেন, অন্য সফটওয়্যারগুলো শিখলে হবে কি, ভাতের ওপর দুধ ভাত খাই না আমরা স্যার? দুধ ভাত কি ক্ষুধা মিটায়? দুধ ভাত হয়তো ক্ষুধা মিটায় না, কিন্তু মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন দেয়। এজন্য আপনি যখন অন্য সফটওয়্যারগুলো শিখবেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে এবং এটা আপনাকে চাকরিতে আগায় দিবে। কেমন? চাকরিতে আগায় দিবে। দেখবেন আপনি যখন মার্চেন্ডাইজিংয়ের চাকরি করতে যাবেন, আপনার বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, টেক্সট, পিও শিট, তখন কিন্তু আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর লাগবে। অথবা আপনি যদি আপনি কোন কাজ কবে করবেন, এগুলো যদি একটা নোট রাখতে চান, কোন কাজ কখন করবেন, আপনি যদি চান কম্পিউটার আমাকে মনে করায় দেখ এগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান নোটটা শিখতেই হবে। কেমন? তো এই জন্য এখানে বলতেছে শুড হ্যাভ দ্য বেসিক আইডিয়া অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটারে যত বড় বড় সফটওয়্যারগুলো আছে, এগুলো আমাদের শিখে ফেলা উচিত। কেমন? তো এখন আপনারা একটু ভেবে নেন স্যার, যে আপনারা কে কয়টা সফটওয়্যার পারেন। কেমন? এটা আপনারা ভেবে নেন। এটার বাহিরেও ধরেন আমাদের ক্যাম স্ক্যানারটা কাজে লাগে অনেক সময়। ধরেন বায়ার বলছে তুমি আমাকে পিডিএফ করে পাঠাও, সেক্ষেত্রে আমার ক্যাম স্ক্যানারটা লাগে। ক্যাম স্ক্যানারটা আপনারা একটু ভালো করে শিখেন। ক্যাম স্ক্যানার হয়তো অনেকেই জানেন, কেমন, কিন্তু এটা মধ্যে আরও অনেক ফাংশন আছে। যেমন ধরেন এখানে ওয়াটার মার্ক দেওয়া যায়। ওয়াটার মার্ক মানে কি? এই যেমন ধরেন এটা একটা পেপার, এই পেপার তো অন্য একজন নিতে পারে, নিয়ে বললো এই পেপার আমার, কিন্তু দেখেন এখানে কিন্তু আমি ওয়াটার মার্ক দিয়ে দিচ্ছি, এই যে লেখা আবু বকর বিজিএফটি, হ্যাঁ, আমার নাম এবং বিজিএফটির নাম লেখা আছে, এটা একটা ওয়াটার মার্ক। এর ফলে কি হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কে বানাইছে। অনেক সময় আপনি বায়ারকে একটা জিনিস দিচ্ছেন, সেখানে ওয়াটার মার্ক দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়েটা আপনার যে ক্যাম স্ক্যানার, সে কিন্তু আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারে। ওয়ার্ড এক্সেলের থেকে, ওয়ার্ডেও ওয়াটারমার্ক দেওয়া যায়, কিন্তু ওয়ার্ডের থেকেও ক্যাম স্ক্যানার আপনার জন্য বেশি ভালো। কেমন? তো এই জন্য ক্যাম স্ক্যানার এগুলো আপনারা শিখতে পারেন। টুকটাক ফটো এডিটিং এগুলো আপনারা শিখে রাখতে পারেন। ফটো এডিটিংয়ের জন্য আমাদের স্ন্যাপসিড আছে, স্ন্যাপসিডটা ভালো, এগুলো শিখে রাখতে পারেন। এগুলো অনেক সময় বায়ারকে দেওয়ার সময় কাজে লাগতে পারে। এটার বাহিরেও আমাদের ধরেন হোয়াটসঅ্যাপটা আছে, বায়ারের সাথে যোগাযোগ করি, এটা একটু ভালো করে শেখা। উইচ্যাট, যেটা চাইনিজদের সাথে যোগাযোগের সময় আমাদের লাগে, উইচ্যাটটা ভালো করে শেখা। আমরা মোবাইলে কেন হুদাই এই টেসবুক হ্যান ত্যান না কী সব আছে, এগুলো দিয়ে কেন আমরা এত সময় নষ্ট করব? আমরা ভালো ভালো সফটওয়্যার শিখবো। এর ফলে আমাদের কেরিয়ারে আমরা আগে যেতে পারবো ইনশাল্লাহ। কেমন? তারপরে আসেন 4 নম্বরে বলতেছে যে ভেরি গুড কমিউনিকেশন স্কিল। ভেরি গুড কমিউনিকেশন স্কিল মানে হলো যে আপনি যে বাইরের সাথে কাজ করবেন বা কথা বলবেন, আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু দুর্দান্ত হতে হবে একজন মার্চেন্ডাইজারের। কেমন? আপনার কমিউনিকেশন স্কিল যদি এমন হয় যেই কথা বলতে গিয়ে আপনি মানুষকে বায়ারকে ভয় দেখান, বায়ারের সাথে আপনি এমনভাবে কাজ করতেছেন যে বায়ার আপনার কথা শুনলে ভয় পায়, তাহলে আপনার তো ওই কমিউনিকেশন স্কিল হলো না। একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন যে আমেরিকান কিছু বায়ার আছে, হ্যাঁ, তো আমেরিকান বায়াররা বাংলাদেশে যখন আসে কত ভদ্র, কথাই
কাজ কামে যাই হোক, কথাই তো ভদ্র। দেখবেন আমেরিকান বায়াররা কথা শেষে, প্রত্যেকটা কথা শেষে বলবে যে ইউ নো দিস ওয়ার্ক ইজ ভেরি আর্জেন্ট, ইউ নো আই নিড দিস প্রোডাক্ট ভেরি আর্জেন্ট, ইউ নো উই রিকোয়ার কমড ফাইবার অথবা কমড ইয়ার্ন। তার মানে কি, আমেরিকান বায়ার আমাকে প্রত্যেকটা কথার সাথে বলতেছে ইউ নো, ইউ নো, ইউ নো। ইউ নো মানে কি, তুমি জানো, মানে আমি জানি। অথচ ধরেন আমি জানি না, তারপরেও কিন্তু আমার ভালো লাগতেছে, আহারে লোকটা বলতেছে ইউ নো, ইউ নো, আমি জানি, আমি জানি, আমার কিন্তু ভালো লাগতেছে, তাই না স্যার? তো এই জন্য হচ্ছে মানুষের মনে ঢোকার বা মানুষের মনে প্রবেশ করার, হচ্ছে মানুষের মনের বারান্দায় নক করার একটা মাধ্যম হচ্ছে সুন্দর কমিউনিকেশন। কেমন সুন্দর করে কথা বলার, সুন্দর কমিউনিকেশন, এটা কিন্তু দ্রুতই আপনি একজন অন্য মানুষের মনের বারান্দায় নক করতে পারবেন। কেমন স্যার? তো এই জন্য আমাদের কমিউনিকেশনগুলো যেন ভালো হয়। এবং স্যার দেখবেন আমরা যে বায়ারকে মেইল দেই সবসময়, প্রত্যেকটা মেইলে কিন্তু এভাবে লিখি, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য কমেন্ট, ক্যান ইউ প্লিজ ক্যান ইউ প্লিজ লেট মি নো ইউর ওপিনিয়ন। আমরা কিন্তু এভাবে কথা বলি, প্রত্যেকটা কথার সাথে প্লিজ, তারপর হচ্ছে রিকোয়েস্ট, এগুলো দিয়ে আমরা কিন্তু স্যার সাধারণত বায়ারদের সাথে কথা বলি। ওয়েবসাইটে একটা লেখা ঘোরে, আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, দেখবেন সে একটা খুব সুন্দর একটা কথা মানে ঘোরে, সেখানে বলা হচ্ছে ডোন্ট সে সেন্ড মি দ্য রিপোর্ট। আমরা তো মানুষকে বলি সেন্ড মি দ্য রিপোর্ট, এভাবে বলো না, তাহলে হুকুম করা হয়ে যায়। মানুষকে হুকুম করো না, এভাবে বলো না, সেন্ড মি দ্য রিপোর্ট, এভাবে বলো না। কিভাবে বলবো? কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট। কুড মানে কি? কুড অনুরোধ অর্থে ব্যবহার হয়, তাই না? শুড, কুড। তখন আমরা এভাবে বলবো, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট। সুন্দর হয়ে গেল, তুমি কি আমাকে দয়া করে রিপোর্টটা পাঠাতে পারবো? কথাটা সুন্দর হলো না স্যার? আর যদি আমি এভাবে বলতাম, এই রিপোর্টটা পাঠিয়ে দাও, একটু শুনতে কি শোনা যায়? যে আমাকে হুকুম করতেছে। মানুষ তো হুকুম পছন্দ করে না, তো জন্য সুন্দর শব্দ হচ্ছে কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট। তুমি কি আমাকে দয়া করে রিপোর্টটা দিবা? অথবা বাংলায় যখন কথা বলবো, কথার শেষে আমরা এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করব, যে তুমি কাজটা করছো, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমরা কয়জনকে ধন্যবাদ দিই, তাই না? আমরা ধন্যবাদ, প্লিজ, এই কথাগুলো আমরা আমাদের কথার মধ্যে ব্যবহারের চেষ্টা করব। কেমন? তাহলে আমাদের কমিউনিকেশন কি হবে? কমিউনিকেশন সুন্দর হবে, বাইরের সাথেও আমাদের ব্যক্তিগত জীবনেও। কাজের শেষে ধন্যবাদ দেয়া, কাজের ধরেন কাজ সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে, তো ওয়াও মাশাআল্লাহ ভালো হয়েছে, তাই না? আমরা এভাবে কথা বলবো, এভাবে কথা বললে আমাদের কমিউনিকেশনটা ভালো হবে। ঠিক আছে স্যার? তো দেখেন পরের যে কথাগুলো বলতেছে, যে ফ্যাব্রিক সম্পর্কে জানতে হবে, ড্রিমস অ্যাক্সেসরি সম্পর্কে জানতে হবে, তারপরে স্যাম্পল সম্পর্কে জানতে হবে, এলসি সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে জানতে হবে, অ্যাক্সেসরি জানতে হবে মার্চেন্ডাইজারের, তারপরে হচ্ছে সোর্সিং সম্পর্কে জানতে হবে, কস্টিং সম্পর্কে জানতে হবে একজন মার্চেন্ডাইজারের, তারপরে হচ্ছে মার্চেন্ডাইজারের নেগোসিয়েশন স্কিল থাকতে হবে, তারপরে হচ্ছে শিপমেন্ট অন টাইম করতে হবে, কুইক রেসপন্স করতে হবে এবং শর্ট লিড টাইম। দেখেন শিপমেন্ট অন টাইম, আমি শুধু এটা একটু পড়াবো, শিপমেন্ট এটা পড়াই শেষ করে দিব। শিপমেন্ট অন টাইম বলতে কি বোঝেন বলেন তো স্যার? এই কথাটার অর্থ কি, কে বলতে পারবেন? নির্দিষ্ট সময়ে স্যার শিপমেন্ট দেওয়া স্যার। নির্দিষ্ট সময়ে শিপমেন্ট দেয়া, তাই না? আচ্ছা, এখন দেখেন স্যার, যে আপনি যদি নির্দিষ্ট সময়ে শিপমেন্ট না দেন, বায়ার কিন্তু আপনার সাথে কাজ করবেন না। কেমন? আমি কাকে দেখতে পাচ্ছি? আচ্ছা, আমি মকসিদুল ইসলামকে দেখতে পাচ্ছি। মকসিদুল আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। মকসিদুল আপনি বুঝতে পারতেছেন? জি স্যার।
শিপমেন্ট অন টাইম বলতে আপনি কি এটা বুঝতে পারছেন? শিপমেন্ট অন টাইম বলতে আমরা কি বোঝাচ্ছি? শিপমেন্ট অন টাইম মানে হলো সঠিক সময়ে শিপমেন্ট করা, তাই না? ওকে ফাইন, মকসুদুল ইসলাম। জি স্যার। আচ্ছা, রাজু রাজু কি বুঝতে পারছেন শিপমেন্ট অন টাইম বলতে জিনিসটা কি? রাজু মজুমদার শুনতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, শিপমেন্ট শুনতে পাচ্ছি। শিপমেন্ট অন টাইম বলতে কি বুঝলেন স্যার? মানে নির্দিষ্ট সময়ের মধ্যে শিপমেন্ট করা। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে শিপমেন্ট করা। থ্যাংক ইউ স্যার। তার মানে এখানে কি স্যার, এখানে একটা চমৎকার কথা আছে। আমি একটু সবাইকে অনুরোধ করব, এটাই আমাদের শেষ লাইন, এখানে একটু লক্ষ্য করেন। এখানে কি বলতেছে যে শিপমেন্ট অন টাইম, এটা একটু খেয়াল করেন, টাইমের কথা বলতেছে। আবার আমি দাগ দিচ্ছি, এটা কত গুরুত্বপূর্ণ। যদি আপনি টাইমলি শিপমেন্ট না করতে পারেন, আপনি কাজ করতে পারবেন না। আপনি টেক্সটাইল ট্রাকে টিকতেই পারবেন না। দেখেন, অন টাইম, আপনার যদি টাইমলি আপনি কাজ করতে না পারেন, আপনি কিন্তু টিকতে পারবেন না মার্কেটে। সময়টা এত গুরুত্বপূর্ণ ব্যাপার, এত গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, অন্য দেশের মানুষেরা সময়কে কিভাবে মূল্যায়ন করে। এই জাপানিদের কথাই শুনলাম, আমাদের এক বড় ভাই জাপানে থাকেন, 5 মিনিট পরে তিনি 5 মিনিট লেটে তিনি অফিসে ঢুকছেন। 5 মিনিট লেটে তিনি অফিসে ঢুকছেন। তো দেখেন স্যার, 5 মিনিট লেটে যখন অফিসে ঢুকছে, দেখে জাপানিরা সবাই তার দিকে তাকায় আছে। তো উনি একটু মানে ভাবতেছে কি ব্যাপার, আমি কি কোনো হয়ে গেলাম কিনা, কোনো বোকামি করলাম কিনা। পরে সারাদিন ওনার ভালো কাটেনি, অফিসে বাসায় ফিরছে। ফেরার পরে তার বন্ধুকে জিজ্ঞেস করছে, বন্ধু আমি তো অফিসে গেছিলাম, তো একটু জাপানিরা দেখি সবাই আমার দিকে তাকায় আছে। তো বলতেছে কেন? বলছে এই অবস্থা, আমার যেতে 5 মিনিট লেট হয়েছিল। তো উনি বলতেছে, দেখো, জাপানিরা কোথাও যাইতে লেট হবে, অফিসে লেট হবে 5 মিনিট, এটা জাপানিরা কল্পনাও করতে পারে না। শুধু জাপান না স্যার, আমাদের যত বড় দেশ আছে তারা সবাই সময়কে মেনটেন করে চলে, টাইম মেনটেন করে চলে। 9টার কাজ ঠিক 9টায়, 10টার কাজ ঠিক 10টায়, 5টার কাজ ঠিক 5টায়। তারা সবাই খুব টাইম মেনটেন করে চলে। কেমন? আপনি দেখেন স্যার, শুধু মানুষই না, মানুষের সব থেকে বড় শিক্ষক কে বলেন তো? মানুষের সব থেকে বড় শিক্ষক হচ্ছে প্রকৃতি, নেচার। আল্লাহ প্রকৃতির মাধ্যমে মানুষকে শিক্ষা দেয়। কেমন? তো দেখেন, সূর্য উঠতে কোনোদিন কি লেট করে স্যার বলেন তো? এই যে সূর্য প্রতিদিন ওঠে, একদিন সূর্যের জন্মের পর থেকে কখনো কি সূর্য উঠতে একদিন লেট করছে? কখনোই না স্যার। সূর্য ঠিক সময় মতো সূর্য ওঠে। আপনি স্যার নামাজের কথা দেখেন, যখন জহরের নামাজ 1:30টায় হয়, 1:30টার পরে কারোর জন্য কি থেমে থাকে যে আমার নামাজ 2টায় আজকে হবে? 1:30টার নামাজ ঠিক 1:30টাতেই হয়। আল্লাহ পাক কি শেখাচ্ছেন? আল্লাহ পাক শেখাচ্ছেন তুমি সময়কে মেনটেন করো, তুমি সময়কে মেনটেন করো।